বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে কার হাত। এই গল্পটি আমরা নিয়েছি গা ছমছমে ভূতের গল্পের বই থেকে। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সুপ্রিয়। শুরু হচ্ছে কার হাত। আমার বাড়ি ফিরতে বেশ রাত হয়। কাগজের অফিসে কাজের চাপ থাকলে যা হয় আর কি, কোনো খবর বাদ না যায়। আবার গুরুত্ব পাবে কোন খবর, কি মেন হবে, সেগমেন্ট কিংবা আরও সব দেখে শুনে মোটামুটি কাগজের প্রথম পাতা লেআউট দেখে ফিরতে হয় আমাকে। অফিস থেকে বাড়িতে প্রায় ঘন্টাখানেকের পথ। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা অথবা 12টাও বেজে যায় কখনো কখনো। একমাত্র স্ত্রী এবং রান্নার লোকটা বাদে অত রাত পর্যন্ত কেউ জেগে থাকে না। কোনোদিন মেজো ছেলে পড়াশোনার চাপ থাকলে জেগে থাকে, কিন্তু সেই দিন বাড়ি ফিরেই দেখছি সবাই জেগে। রাত নেহাত কম হয়নি। দুপাশের বাড়ির ঘরের আলো নেভানো, শুধু রাস্তার আলো জ্বলছে। আর মাঝে মাঝে রাস্তার কুকুরগুলো এলোপাথারি দৌড়াচ্ছে, কখনো ঘেউ ঘেউ করছে। গেট খুলে দেয় রান্নার লোকটা। দরজা দিয়ে ঢুকতেই দেখি ছোট মেয়ে দৌড়ে আসছে। কাছে এসেই বলল, জানো মেজদা না সেই কঙ্কালটাকে নিয়ে এসেছে। আমি জানি, এটা আমার জানার কথা। বিস্ময়ের কিছু নেই, ডাক্তারি পড়তে গেলে ওসব লাগে। তবে বিস্ময় না থাকলেও মনের মধ্যে কেমন একটা খিচ করে উঠল। শত হলেও নিজের বাড়ি বলে কথা, তাছাড়া কুসংস্কার যাবে কোথায়? বললাম, কোথায় আছে ওটা? দাদার খাটের নিচে। খাটের নিচে রাখতে গেল কেন? সিঁড়ির চাতালে রেখে দিলেই পারতো। সঙ্গে সঙ্গে মনে হলো এইসব বলা বোধহয় ঠিক হলো না। কঙ্কালটা সম্পর্কে আমারও ভীতি আছে। এই কঙ্কাল নিয়ে আসার ব্যাপারে বাড়িতে কিছুটা ত্রাসের সৃষ্টি হয়েছিল। সবচেয়ে বেশি আমার গিন্নি আর সোনালি। একদিন খেতে বসে সমীর কঙ্কালের কথা তুলেছিল বটে, খাবার পাত থেকে সোনালি উঠে পড়েছিল, বলেছিল, তুই আর সময় পেলি না মেজদা? সমীর অবাক। সে বলেছিল, তোদের বাড়াবাড়ি। খেতে বসে সমীরের সাহস দেখে আমার বেশ গর্বই হয়েছিল। এই তো 18 বছর পার হয়েছে। কঙ্কাল সম্পর্কে ওর কোনো খিঁচ নেই। ডাক্তারি পড়তে গেলে ওসব থাকলে হয় না, কিন্তু তা বলে খাটের তলায় রেখে সে উপরে ঘুমাবে? ভাবতেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল, যেন কিছুই না ব্যাপারটা। আমি জামা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকতে গেলে সোনালি ফের বলল, বাবা তুমি কঙ্কালটা দেখবে না? ওটা আবার দেখার কি আছে? স্ত্রী বলল, তোমার ছেলে এসব ঘরে নিয়ে আসুক, আমার কিন্তু একদম পছন্দ না। সমীর বোধহয় দোতলার ঘর থেকে সব শুনতে পাচ্ছে। সে চিৎকার করে বলল, তোমাদের কি হচ্ছে? আমি বললাম, ওটা ভয়ের কিছু নেই। ভয়ের কি? বাড়িটায় লোকের চেয়ে ঘরের সংখ্যা বেশি। এক এক ঘর এক একজনের। কেবল নিচের ডাইনিং স্পেসে রান্নার লোকটা শোয়। সোনালি নিজের ঘরে শুতে যায়নি। সে তার মায়ের সঙ্গে শোবে বলে বায়না ধরে বসে আছে। একা কোনো ঘরে ঢুকছে না। আমি জানি এসব কুসংস্কার থাকা ভালো না। আসলে কঙ্কালটার আশায় বেশ বাড়িটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব ভালো লক্ষণ নয়, সুস্থতার লক্ষণ নয়। বললাম, চল কঙ্কালটা দেখি। আমি যাব না বাবা, তুমি বরং যাও। সিঁড়ি ধরে উপরে উঠতেই দেখি সমীর উপুু হয়ে বেতের ঝুড়ি থেকে এক একটা করে হাড় টেনে বের করছে। বোধহয় সে মিলিয়ে দেখছে সবগুলি হাড় ঠিকঠাক পেয়েছে কিনা। আমাকে দেখেই হাড়টা তুলে বলল, কোথাকার হাড় বলো তো?
আমি কি করে জানবো বলতো বাবা? হাড়টার নাম হিউমারাস। হিউমারাস বলার সঙ্গে সঙ্গেই টেবিলের দিকে চোখ গেল। একটা পুরো আর্টিকুলেটেড হাতের কঙ্কাল টেবিলে, আঙুলগুলো ছড়ানো। সত্যজিৎ বাবুর মণিহার ছবিতে এমন একটা কঙ্কাল ঝপাং করে পড়তে দেখেছিলাম। ঠিক সেইভাবেই কঙ্কালটা তার আঙুলগুলোকে ছড়িয়ে রেখেছে। ভেতর ভেতর কেমন যেন কেঁপে উঠলাম। কঙ্কালটা আলগা থাকলে কি বিভৎস লাগে না? বললাম, সবই আলগা এনেছিস? এ হাতটা কেন আবার জোড়া লাগানো? সমীর বলল, যা পাবো তাই তো আনবো। সোনালি নিচ থেকে বলছে, তুমি দেখলে বাবা? দেখলাম তো। তুই আয় না, ভয়ের কি আছে রে? ওরে বাবা! সে ছুটে পালিয়ে তার মায়ের কাছে বোধহয় চলে গেল। সমীর হঠাৎ বলল, সোনা বড় জ্বালাতন করছে। মাও কেমন আমার ঘরে পা দিচ্ছে না বিকেল থেকে। বিষয়টাকে হালকা করে দেওয়ার জন্য বললাম, মানুষের সংস্কার যাবে কোথায়? কোথাকার কোন অপমৃত্যুর ফলে এটা হয়েছে কে জানে। গৃহস্থের ঘরে এটা প্রথম প্রথম এরকম একটা হয় রে বাবা, পরে সব ঠিক হয়ে যাবে। আসলে জ্যান্ত আস্ত কঙ্কাল তো। আরও কত কিছু বলতে যাচ্ছিলাম। ভূততুতের আশঙ্কায় তোমার মা স্তর থাকতে থাকতে দেখবে সয়ে গেছে। এটা যেই না ভাবা অবাক হয়ে দেখি টেবিলের সেই কঙ্কালটা কেমন যেন চকিতে নারীর সুন্দর সুকল হাত হয়ে গেল, এবং হাতে একটা শাঁখা। আমি খুবই ঘাবড়ে গেছি। বদহজম হবে, তবে চোখ ঝাপসা হতে পারে। ভালো করে দেখতেই বুঝলাম ওটা কঙ্কালই। ওটা কঙ্কালেরই হাত। তবু এটা কেন দেখলাম? মন গোলমাল হয়ে যেতে পারে। বের হয়ে আসার মুখে বললাম, কঙ্কালটা কি মেয়ে মানুষের? সমীর বলল, হ্যাঁ, কেন বলো তো? সঙ্গে সঙ্গে মনে হলো শীতের রাতেও আমি ঘামছি। তাড়াতাড়ি নিজেকে আড়াল করবার জন্য শীতে ধক করে নামতে থাকলাম। বেশি কৌতূহল প্রকাশ করতে পারছি না। আমি তো বাড়ির অভিভাবক। আমি যদি ঘাবড়ে যাই তবে আর সব যাবে কোথায়? দীর্ঘকালের সংস্কার থেকে এসব হচ্ছে, ঝেড়ে ফেলা দরকার। স্বাভাবিক থাকার চেষ্টা করছি। বাথরুমে ঢুকে হাত মুখ ভালো করে জল দিয়ে ধুলাম। নিভানো আলোটা জ্বলছে বাথরুমের। কেন যে এমন দেখলাম? স্পষ্ট চোখের উপর কোনো বিবাহিত নারীর হাত ভেসে উঠল কেন? বাথরুম থেকে বের হয়ে নিচে খেতে গেলাম। খাবার টেবিলে স্ত্রী পাশে চেয়ারে বসে এটা ওটা এগিয়ে দিচ্ছে। কি জানি কেন ওর হাতের দিকে আমার চোখ গেল। চোখ সরাতে পারছি না। আমি যে খাচ্ছি না, স্ত্রী সেটা লক্ষ্য করে বলল, কি গো, তুমি খাচ্ছ না কেন বলো তো? কি হয়েছে তোমার? কেমন বোকার মতন বললাম, না কিছু না। কিন্তু ভেতরের খিঁচটা গেল না। রাতে কেন জানি না ভালো ঘুমও হলো না। পাশের ঘরে সমীর, তার খাটের নিচে একটা কঙ্কাল। কেমন একটা অলক্ষণে ব্যাপার ঘটে গেল চোখের উপর। তাছাড়া যদি সমীর ভয়টয় পায়। এসব দুশ্চিন্তায় প্রায় সারাটা রাতই এপাশ ওপাশ করতে লাগলাম। সাহসেও কুলাচ্ছে না যে ও ঘরে যাব। ঘর থেকে কঙ্কালের ঝুড়িটা চাতালে তুলে রাখব, যেন ও ঘরে গেলেই হা হা করে তেড়ে আসবে হাতটা। হাওয়ায় কিংবা বাতাসে একটা কাটা হাত ভেসে বেড়াতে দেখলে, কিংবা টেবিলের উপর পড়ে থাকলে কার না ভয় লাগে?
কাঁচের জানলায় দেখলাম কখন পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে। দিনের আলো ফুটতেই কেমন সব অস্বস্তি কেটে গেল। সমীর ঠিকঠাক আছে তো? ভেতরে ভয় ধরে যেতেই ওর ঘরের দরজা লক খুলে ভিতরে ঢুকে দেখি ভোস ভোস করে ঘুমাচ্ছে সমীর। ওর মাথার কাছে সেই হাতের কঙ্কালটা, ওটা তো টেবিলে ছিল। রাতে ওর মাথার কাছে এনে কে রাখলো ওটা? সমীরকে ডেকে তুলে জিজ্ঞাসা করতে পারি হাতের কঙ্কালটা এখানে কে রাখলো, কিন্তু সাত সকালই বা বলি কেন, এখনো অন্ধকার ভাবটা ভালো করে কাটেনি। আর এত সকালে তো আমি উঠি না। এসব মনে হতেই খুব সন্দর্পণে ঘর থেকে বের হয়ে এলাম চোরের মতো। যদি জেগে গিয়ে দেখে আমি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছি চুপচাপ, ঘাবড়ে যেতে পারে। সকালে চা খাবার দিলে দেখলাম সমীর স্নানে যাচ্ছে। 8টার মধ্যে কলেজে বের হতে হয় তাকে। ডাকলাম, কিরে শোন। কাছে এলে বললাম, হাড়টার নিয়ে শুতে তোর ঘেন্না হয় না? ভয় কথাটা ইচ্ছে করেই বললাম না। ওটা তো টেবিলে ছিল, ওইখানে গেল কি করে? তুই রেখেছিস? না তো, আমি জানি না কিছু। এতে ধন্দ আরো বেড়ে যায়। মনে করতে পারছিস না মানে? আমার কথায় সমীর কেমন অবাক হয়ে গেল। আমার মুখে কি সে কোনো ত্রাস দেখেছে? সে বলল, কি হয়েছে বলো তো বাবা, তোমাকে কেমন একটা লাগছে? বিষয়টা আর ঘাটালাম না। সে নিচে নেমে গেল। মনের মধ্যে দ্বন্দ্বটা ঘুরছে না। অশরীরী আত্মা টাত্মা নিয়েও তেমন একটা বিশ্বাস হয় না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করতে একদমই পারি না। কেমন একটা বিপদের আশঙ্কা ভেতরে অনুভব করলাম। সমীরকে কলেজ যাওয়ার সময় বললাম, আইডেন্টিটি কার্ড নিয়েছিস তো? সাবধানে যাস। এসব আমি কোনোদিন দেখি না কিংবা বলি না, কিন্তু আজ কেন যে বলতে এলাম সেটা আমি নিজেও জানি না। আমাকে 4টে বের হতে হয়। সকাল 10টায় সোনা বের হয়ে গেল। ওর মাও বেরিয়ে গেল 10:30টায়। এখন বাড়িতে আমি আর কাজের লোকটা। খুবই উছাটনে আছি। স্নান খাওয়া করতে হয় কড়া। সবাই ভালোই ফিরে এলে হয়। উপরের ঘরে আর গেলামই না। গেলেই হাত দেখব না কঙ্কাল দেখব, এই আশঙ্কায় বেশ মিয়ে গেছি। বাবা বেঁচে নেই। অশুভ আত্মা সম্পর্কে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল। বাড়ি করার পর বাবা রক্ষাখালির পুজো করে গেছেন। মাস 3 ছিলেন। রোজ সকালে চণ্ডী পাঠ করতেন। এসবে নাকি বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হয়ে যায়। তখন আমার ছেলেমেয়েরা ছোট ছিল, অত ওরা বুঝতো না। কষ্ট পান বা না পান ভেবেই বাবা রক্ষাকালী পুজো এবং চণ্ডী পাঠ নিয়ে কোনো অবিশ্বাসের কথা আমি বলিনি। এখন কেন জানি না মনে হচ্ছে বাবা বেঁচে থাকলে এ নিয়ে পরামর্শ করা যেত। আশ্চর্য, সোনা দেখছি লাফিয়ে বাড়ি ঢুকছে। খুব খুশি। ওর আজ বার্ষিক পরীক্ষার ফল বেরোবার কথা। আমার কিছুই মনে ছিল না। ও এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা বাবা আমি ফার্স্ট হয়েছি। খুবই সুখবর। 3 বছর ধরে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রথম হবার, কিন্তু হতে পারছিল না। ওর কি আনন্দ! আমার কি মনে হলো কে জানে। অফিসে ফোন করে জানিয়ে দিলাম আজ আর যাচ্ছি না অফিসে। এমন সুখবরেও কিন্তু মনের খিঁচটা দূর হলো না।
সমীর ফিরে না আসা পর্যন্ত আমার শান্তি নেই। তার উপর একটা কঙ্কাল এভাবে ভয় দেখালে কোনো অশুভ ইঙ্গিত থাকতে পারে এমনই মনে হলো আমার, এবং বারবার জানলায় গিয়ে দাঁড়াই। ঘরে বসে থাকলেও উৎকর্ণ হয়ে যাচ্ছি। গেট খোলার শব্দ হয় কিনা একবার হতে নিচে নেমে দেখলাম। দেখি ডাক পিয়ন, চিঠি রমার। বড় মেয়ে রমার চিঠি অনেকদিন পাচ্ছিলাম না, চিন্তায় ছিলাম। চিঠিটা খুলে পড়ে আরও অবাক। ওর বর দিল্লিতে বদলি হয়েছে। সেখানে বিদেশি প্রশ্নে গণ্ডগোল, হাতছানি, অরাজকতা, কত কিছু চলছে বছরের পর বছর। বাড়িতে দুশ্চিন্তার অন্ত ছিল না। কি যে হালকা লাগছে। এই করে এক সময় সমীর এবং তার মাও ফিরে এলো, এবং মনের মধ্যে যে খিসটা ছিল সেটা একেবারে উবে গেল। অশরীরী আত্মার প্রভাব তবে এই বাড়িটাতে কোনো অমঙ্গল ডেকে আনেনি। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। কঙ্কালটা নিয়ে আমাদের মধ্যে যে ত্রাসের ভাব ছিল সেটা কেটে গেছে। অনেক দিন বিছানা তুলতে গিয়ে দেখা গেছে ছোটোখাটো দুটো একটা হাড় পড়ে আছে সমীরের বিছানায়। আসলে সে বিছানায় শুয়ে পড়তে ভালোবাসে। প্রথম বছরটা ডিসেকশন আর হাড়ের নাম মুখস্থ করতে করতেই বুঝি কেটে যায়। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেই টের পায় না। হাড়গোড় বিছানায় পড়ে থাকলেও এ নিয়ে কেউ আর শোরগোল তোলে না। তবে ওর মা চান টান করে পারতপক্ষে এখনও সমীরের ঘরে ঢুকতে চায় না। আমি আবার স্বাভাবিক, ওটা মনেরই ভুল ভেবে বিষয়টাকে হালকা করতে চেয়েছি। বাড়ির কুকুরটা আগে আমার ঘরে শুতো, এখন সমীরের ঘরে শোয়। একদিন কুকুরটা সমীরের ঘরে শুয়েছে কিনা উকি মেরে দেখতেই অবাক। যেখানে কুকুরটা শুয়ে থাকে তার পাশেই সেই হাত, কিন্তু এবারে ন্যাড়া, হাতে শাখা নেই। সমীর ঘুমিয়ে আছে। ঝুড়িতে কঙ্কালের দাঁতগুলো যেন আমাকে ভেঙচি কাটল। গাটার সঙ্গে সঙ্গে ফুলে উঠল। কি করব বুঝতে পারছি না। কুকুরটা আমার পায়ের শব্দে জেগে যেতেই দেখলাম হাতটা আবার কঙ্কাল হয়ে গেল। আমি ঠিক আছি কিনা ভেবে নিজের গায়ে চিমটি কাটলাম। না, আমি নিজের চোখে দৃশ্যটা দেখেছি এবং দুঃসংবাদ পেলাম। আমার এক খুড়তুতো বোন আত্মহত্যা করেছে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা। হাত ন্যাড়া, ঠিক বিধবার হাতের মতন ফ্যাকাশে। আগে যেটা দেখেছিলাম একজন যুবতীর হাত, এবারে দেখলাম খুব জীর্ণকায়। তবে এই অশরীরী কি শুভ অশুভ আগে থেকেই জানিয়ে দিচ্ছে। একদিন রাতে বাথরুমে যাচ্ছি, দেখলাম সেই বিধবা হাত আমার মেঝেতে পড়ে আছে। সারা রাত আমার ঘুম হলো না। খেতে বসে খেতে পারলাম না। স্ত্রী টের পেয়ে বলল, কি ব্যাপার গো তোমার? চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াও করছো না। চলো না ডাক্তারটা গিয়ে দেখিয়ে আসি, কি অবস্থা হয়েছে শরীরটার। আমি তো আর বলতে পারি না। বাড়িটাতে কঙ্কালটা যেমন এসেছে তার সঙ্গে সেই অশরীরী আত্মাও হাজির। পরপর 3 দিন দেখার পর নিজের ভ্রম বলে স্বীকার করা ছাড়া আর কি মনে করব। সকালে বারান্দায় পায়চারি করছিলাম। একবার ইচ্ছে হলে বলি, সমীর তুই ফেরত দিয়ে আয়, কিন্তু বলি কি করে? আমি প্রবীণ মানুষ। আমার মধ্যে যদি বিভীষিকা দেখা দেয় একটা কঙ্কালের কাণ্ড কারখানায়, তাও আস্ত আস্ত কঙ্কাল নয়,
শুধু একটা হাতের কঙ্কাল। তবে সমীরের মতন ছেলে মানুষের পক্ষে মাথা ঠিক রাখাই দায় হয়ে উঠবে। কাউকে তো বলাও যায় না আমার বাড়িটা কঙ্কাল আশায় ভুতুরে বাড়ি হয়ে গেছে। ভাবতেও কেমন খারাপ লাগছিল। অমঙ্গলের আশঙ্কায় খুব ঘাবড়ে গেছি। বড় ছেলে বাইরে থাকে, যদি কিছু হয়। সকালেই ট্রাঙ্ক কল করলাম, পেয়েও গেলাম। না, পরমেশ ভালোই আছে। আর কি হতে পারে? এইসব সাত পাঁচ ভেবে যখন কুল কিনারা করতে পারছিলাম না, কারণ যে কোনো মুহূর্তে যা কিছু অঘটন করতে পারে, কাজেই ভিতরে স্বস্তি পাচ্ছিলাম না। ছেলে কলেজে গেল, স্ত্রী স্কুলে চলে গেল, সোনাও স্কুলে। এখন বাড়িতে বসে থাকা আর শুধু অপেক্ষা। অনেকগুলো খবরের কাগজ আসে, সব দেখা দরকার। আমরা কোন খবর মিস করলাম, কিংবা কোনো কাগজ কি কোন খবর মিস করলো, আমাদের হেডিং স্ট্যান্ড কতটা, এইসব দেখার একটা আকুলতা থাকে। কিন্তু কিছুতেই খবরের কাগজগুলিতে মনোসংযোগ করতে পারছিলাম না। এই বুঝি কলিং বেল টিপে কেউ কোনো দুঃসংবাদ নিয়ে হাজির হলো। ভিতরে গুটিয়ে আছি কেমন। দিনটা ভালোই ভালোই কেটে গেল। রাতে ফিরে এসেও দেখলাম সব ঠিকঠাক আছে। কেবল একটা আশঙ্কা মনের মধ্যে, কঙ্কালটা সত্যি কোনো নারীর কিনা। সমীর এমনিতেই বলতে পারে, কিংবা একটা মানুষের সবকটা হার নাই হতে পারে, হয়তো মিশে গেছে। কিন্তু এসব কথা তো গুরুত্ব সহকারে বলা যায় না। যেভাবে আমি বারবার কঙ্কালটা নিয়ে প্রশ্ন করছি, তাতে ভাবতেই পারে সমীর আমি ভালো নেই। এরপর কেটে গেছে কয়েকটা বছর। ডাক্তারি পড়তে বাইরে গেছে। সোনালিও বেশ বড় হয়েছে, বেশ বয়স হয়ে আসছে। কঙ্কালটার বিষয়বস্তু নিয়ে আর কিছু বলার নেই, কারণ যতবারই যেরকম হাত দেখতে পেয়েছি, কোনো না কোনো বিপদ ঘটেছে। কঙ্কালটা এখন বাড়িতেই, কিন্তু হাতটা যেন চারিদিকে ঘুরে বেড়ায়। আমি যেখানে সেখানে সেই হাতটাকে দেখতে পাই। আজ হঠাৎ চোখ পড়ল, সেই হাতটা অনেকটা আমার হাতেরই মতন। হয়তো সেই হাতটা আমাকে আরো কোনো ইঙ্গিত দিচ্ছে। হয়তো আমার সময় ফুরিয়ে এসছে। এবার কি আমার পালা? কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন, ওটা কার হাত? শুনছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে কার হাত। গল্প পাঠে আমি সুপ্রিয়, সমীরের ভূমিকায় দেবায়ন, সোনালীর চরিত্রে ঈশিতা, স্ত্রীর চরিত্রে আয়েশা। গল্পের আবহ সঙ্গীত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়। পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। সাহিত্যের বোধ। শুভরাত্রি।